নমস্কার দর্শক বন্ধুরা, দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের ঠিক সামনে। 1961 সালে মাত্র 250 বেড নিয়ে শুরু হয়েছিল জিবি হাসপাতালের পথ চলা। দীর্ঘ 63 বছর পর এই সুপার স্পেশালিটি ব্লকে কিছুদিন আগেই হয়ে গেল রাজ্যের প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট। জটিল কিডনির নানান সমস্যা আজ এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে, সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টে কিন্তু চিকিৎসা হয়। কেমন হচ্ছে চিকিৎসা পরিষেবা, এখানে কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে, রোগীরা কতটুকু সন্তুষ্ট, ডাক্তারবাবুরা কি বলছেন, আগামী দিনে কী ধরনের পরিষেবা পাওয়া যেতে পারে, সব কিছু জানার জন্যেই আজ আমরা পৌঁছে গেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমরা যাব এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব কি কি রয়েছে এবং আগামী দিনে কি ধরনের পরিষেবা রোগীরা পেতে পারে। আপনার নাম দাদা? অরলাল দাস। বাড়ি কোথায় আপনার? তিল্লামরা। মানে সমস্যা কি হয়েছে? কিডনির মাঝে জল হয়ে আছে 5 লাইন দিছে। এখানে কি চিকিৎসা হলো আসার পর? ওই কিডনি থেকে ওখানে জলটা বাইর করতেছে। জলটা ভালো কিডনিটা দেখবো, আর পরীক্ষা করে দেখতে সেটা এরপরে ভালো করবো। তো আপনি কি এখানে প্রায় সময় আসেন নাকি ভর্তি হয়েছিলেন কখন? ভর্তি হয়েছিলাম, ভর্তি হয়েছিল আর কি। জলটা কি তখন যখন ভর্তি ছিলেন তখন জলটা বের করেছে? জলটা বের করেছেন, জল ফেটের মাঝে এরকম জল আছে। তো এখানে যে আসেন প্রত্যেক বুধবার, এখানে পরিষেবা ঠিকঠাক পান? ভালোই, চিকিৎসকরা ঠিকভাবে দেখেন? ভালোই যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, শুনলেন আপনারা যারা দেখছেন এই মুহূর্তে যে জিবি হসপিটালের যে সুপার স্পেশালিটি ব্লক, এই সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টে যেসব পেশেন্টরা আসেন, আমি যে কথা বললাম এক্ষুনি, ওনার দুটো কিডনিতেই জল জমেছিল এবং বহুদিন ধরে উনি চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন। তো এখানে উনি আজও এসেছেন, প্রত্যেক বুধবার আসেন ইঞ্জেকশন নিতে। এইভাবেই বিভিন্ন পেশেন্টরা যারা রয়েছে তারা কিন্তু পরিষেবা গ্রহণ করছে। কিডনির যে কোনো সমস্যার জন্যেই শুরুতেই যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু রোগী অনেকাংশেই ভালো হয়ে ওঠে। আমরা দেখব আর কি পরিষেবা রয়েছে এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের। আপনার সঙ্গে থাকুন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের নানান দিক আমরা দেখছিলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট নেফ্রোলজিস্ট রয়েছেন, দাদা এখানে এই হসপিটালের বা এই ডিপার্টমেন্টের নানান পেশেন্টদের চিকিৎসা করছেন। আমার বাদিকে রয়েছেন নেফ্রোলজিস্ট সমরেশ পাল এবং ডান দিকে রয়েছেন নেফ্রোলজিস্ট মানস গোপ। ডক্টর পাল, আমি প্রথমে একটু জানতে চাইব যে এই যে নেফ্রোলজি ডিপার্টমেন্টটা, এটা মানে কবে শুরু হয়? সরকারের প্রচেষ্টায় 1 জুন 2024 থেকে নেফ্রোলজি ডিপার্টমেন্ট থেকে শুরু হয়েছে আমাদের এখানে। একটা জিনিস হচ্ছে যে আমরা আজকাল শুনছি যে কিডনি ডিজিজ আজকাল খুব বেশি হচ্ছে মানুষের, প্রায় সময় মানুষের দেখি ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তো আগে আমরা খুব রেয়ার শুনতাম যে মানুষের ওই কিডনিতে পাথর জমছে বা কিছু। তো এইটার হওয়ার কারণটা কি? আমি প্রথম যেটা বলবো যে আমাদের যেহেতু আমরা এখন একটু বেশি সচেতন হচ্ছি, সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের চিকিৎসা পরিষেবা হোক, সেই জন্য আমরা খুব ফ্রিকোয়েন্টলি টেস্ট করছি, সেই জন্য আমরা খুব ফ্রিকোয়েন্টলি ডায়াগনোস্ট করছি। তো ডায়াগনোস্ট করতে গিয়ে আমরা দেখছি যে জিনিসটা এখন ওটার পরিমাণটা খুবই বেশি। আমরা যদি দেখি যে প্রত্যেক অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে 10 জনের মধ্যে একজন, মানে 100 জনের মধ্যে 10% মানুষের কিডনির নানা রকম সমস্যা, কিছু না কিছু সমস্যা কিডনিতে আছে। তো প্রথম জিনিস যেটা বলবো, আমরা এখন উন্নত পরিষেবা দিচ্ছি, তাই আমরা জিনিসটা ধরতে পারছি, তাই আমাদের এখন মানে ধরার পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে।
নম্বর কারণ যেটা বলবো আমাদের লাইফস্টাইল। কারণ আমরা যদি দেখি যে সিকেডির বিভিন্ন কারণগুলি, এগুলোর মধ্যে আমরা বিভিন্ন স্টাডিতে বেরিয়ে এসছে যে ডায়াবেটিস 1 নম্বর কারণ। তো আমাদের বিভিন্ন রকম মানে ওবেসিটি, শরীরের ওজন বেশি হওয়া, সেডেন্টারি লাইফস্টাইল, ওষুধগুলোর জন্য ডায়াবেটিস হয়। এবং ডায়াবেটিস 1 নম্বর কারণ সিকেডি হওয়ার, কিডনির সমস্যা হওয়া। 2 নম্বর কারণে আছে হাইপার টেনশন, প্রেশার বেশি থাকা, প্রেশারের ওষুধ ঠিকঠাক মতো না খাওয়া। তারপর আসে বিভিন্ন রকমের জেনেটিক ডিজিজ, যেগুলো কিডনিতে সিস্ট হওয়া বা পাথর হওয়া, বা আলাদা অন্যান্য কিছু রোগ হয় যেগুলো যেমন এলপোর সিনড্রোম, বংশগত রোগ, এসএলই হয় কিছু, ওগুলো বংশগত না। তো মেইন কারণ ডায়াবেটিস এবং হাইপার টেনশন, এগুলো স্টাডিতে দেখা গেছে। ওকে, ডক্টর গোপ, আমরা যখনই কিডনির সমস্যার কথা শুনি, প্রায় সময় শুনতাম যে কিডনির সমস্যা হলেই মানুষ বাইরে চলে যাচ্ছে, রেফার করে দেওয়া হচ্ছে। তো আজকাল এখানে যতটুকু শোনা যাচ্ছে যে এই সুপার স্পেশালিটি হসপিটালে আপনারা এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে উন্নত পরিষেবা দিচ্ছেন। কাদের কি ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে এখানে? প্রথমত বলে রাখি যে এর আগে এখানে 2-3 বছর আগে এখানে আমাদের ডায়ালিসিস মাত্র হতো, টোটাল আপনার মেশিন ছিল 12টা। তো এখন আমরা টোটাল মেশিন এই নেফ্রোলজি ডিপার্টমেন্ট কাম এজিএমসিতে টোটাল আমাদের ডায়ালিসিস মেশিন হয়েছে টোটাল 30টা। তার মধ্যে এবং 30টার মধ্যে 6টা আছে আমাদের এই সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে, আর 24টা আছে ওখানে আমাদের ডায়ালিসিস ইউনিট কাম মেডিসিন এবং মেডিসিন আইসিইউতে। তো একটা হচ্ছে যে ডায়ালিসিস পরিষেবা প্রচুর বাড়ানো হয়েছে, 1। 2 হচ্ছে কিডনি বায়োপসি, যে অনেক সময় দরকার হয়, সেই যে সেট আপটা তৈরি করা, ওটা আমরা সেট আপ করেছি। আর নেক্সট হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কিডনি ট্রান্সপ্লান্ট করা। সরকারি সহায়তায় আমরা পিপিপি মডেলে এখানে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট শুরু করেছি। প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এই বছরে 8 জুলাই এই বছরে হয়েছে, এবং ওকে আমরা 7 দিন রেখে এখান থেকে ডিসচার্জ করেছি। এট প্রেজেন্ট ও আপনার স্টেবল আছে, সুস্থ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম ট্রান্সপ্লান্ট যেটা হয়েছে এটা টোটালি ফ্রি হয়েছে, যে ক্ষেত্রে একটা ট্রান্সপ্লান্ট করতে মিনিমাম 15 থেকে 20 লাখ লাগে। তো সরকারি সহায়তায় এখানে এই প্রথম ট্রান্সপ্লান্টটা সরকারিভাবে টোটালি ফ্রি করা হয়েছে, ফ্রম টপ টু বটম, ভর্তি করাতে শুরু করে। এবং এই যে ট্রান্সপ্লান্ট করার পর যে ওষুধগুলো দিতে হয়, এগুলিও একটা দামি ওষুধ দিত, এগুলিও সরকার এখন ওকে ফ্রি দিচ্ছে। তো এখন আমাদের পাইপলাইন আরও 4-5টা ট্রান্সপ্লান্ট আছে, তার মধ্যে একটা ট্রান্সপ্লান্ট হোপফুলি সব ঠিক থাকলে এন্ড অফ অক্টোবর বা নভেম্বরে হবে। এবং ধীরে ধীরে আমরা এগুলি যে পরিষেবাগুলি আছে, আরও যে পার্টগুলি আছে যেমন স্পেশাল ডায়ালিসিস করা, এগুলি আমাদের প্ল্যানে আছে। এবং ধীরে ধীরে আরেকটা ডায়ালিসিস যেমন হচ্ছে পেরিটোনাল ডায়ালিসিস, পেটে দিয়ে ডায়ালিসিস করা, যারা হার্টের রোগ, যারা নর্মাল ডায়ালিসিস সহ্য করতে পারে না, এগুলি স্টার্ট করা, এগুলি আমাদের পাইপলাইনে আছে। ডক্টর পাল, একটা জিনিস তো যে কিডনির যারা সমস্যায় ভুগতেন আগেও জিবি হসপিটালে চিকিৎসা হতো, আর এখানে নেফ্রোলজি এই সুপার স্পেশালিটি ব্লক হয়েছে, এখানেও হচ্ছে। তো ডিফারেন্সটা কোন জায়গায়, কি আলাদা কি হচ্ছে? একজন আগে যেটা ছিল ওটা হয়তো এমডি ফিজিশিয়ান বা জেনারেল ডক্টর এমবিবিএস ছিল, উনি আগে হয়তো দেখতো। কিন্তু সেই জন্য সেই ক্ষেত্রে প্রপার যে ট্রিটমেন্টটা, মানে রোগটাকে মানে ক্রিয়েটিনিন তো মানে পেশেন্টের বাড়তে পারে। তো এখন ওই ক্রিয়েটিনিনটা কি মানে ওটাকে পার্মানেন্ট ড্যামেজ না, ওই ক্রিয়েটিনিনটা কমার কোনো সম্ভাবনা আছে? আমি মিথ্যে কথা বলবো না, আমি যখন অ্যাজ এন এমডি ফিজিশিয়ান ছিলাম, আমিও তখন ঠিকঠাক মতো ডায়াগনোস করতে পারতাম না জিনিসটা। কিন্তু এখন যখন আমি সুপার স্পেশালিটি করে এসেছি, তখন আমার ওয়ে অফ ডায়াগনোসিস, ওয়ে অফ ট্রিটমেন্টটা অনেকটা ডিফারেন্ট। তো আফটার নেফ্রোলজি ডিপার্টমেন্ট, সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট এস্টাবলিশ হওয়ার পর আমি বলবো যে পেশেন্টের চিকিৎসা পরিষেবাটা অনেকটা উন্নত হয়েছে। ওকে, ডক্টর গোপ, সবচেয়ে বেশি রিস্ক জোনে কারা আছে কিডনির সমস্যা হওয়ার জন্য? যেসব পেশেন্টদের আপনারা দেখছেন তাদের মধ্যে কারা বেশি আসে? আমরা দেখছি যে যারা আপনার বিশেষত ডায়াবেটিস এবং আনকন্ট্রোল হাই প্রেশার, হাই বিপি, তারাই বেসিক্যালি কিডনি রিলেটেড ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন। অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন যে আজ থেকে 20-30 বছর আগে আমাদের দেশটা ডায়াবেটিকে দেশ হিসাবে চলে গেছে, প্রত্যেকটি ঘরে ঘরে ডায়াবেটিস। কিন্তু এখন আমরা ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশানগুলি আছে ওই ফিজে আমরা ঢুকে গেছি। এর জন্য এখন আমাদের ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশান যেমন হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ সবগুলো এখন প্রচুর বাড়ছে। এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন যে ডায়াবেটিস, হাই প্রেশার এবং আপনার মেটাবলিক সিনড্রোম, যেই বলুন আনকন্ট্রোল লাইফস্টাইল, খাওয়া দাওয়া, প্রসেসিং ফুড খাওয়া, তো এগুলি ওয়ান অফ দ্য ফ্যাক্টর যার জন্য আমাদের এত পরিমাণে কিডনি ডিজিজ বাড়ছে। এবং আমরা এখন বলবো যে আজ থেকে 10 বছর আগে এখানে যেরকম যতটা পেশেন্ট ডায়ালিসিস নিত, এখন যদি আপনি দেখেন প্রচুর পেশেন্ট ডায়ালিসিস নিচ্ছে। তার মানে কি কিডনি ডিজিজ এবং কিডনি ডিজিজ হওয়ার পর থেকে এন্ড স্টেজ হয়ে ডায়ালিসিস ডিপেন্ডেন্সও প্রচুর বাড়ছে। তো এটা একটা বিশাল কনসার্নিং ব্যাপার, কারণ অ্যাট দ্য এন্ড অফ ডে যখন একটা পেশেন্ট ডায়ালিসিসে যায়,
যতই সরকারি সহায়তা করুক কিন্তু এটা একটা ফ্যামিলি বার্ডেন হয়ে যায়। তো আমার মনে হয় সামগ্রিকভাবে একটা সচেতনতা এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো কিডনি ডিজিজ যাতে না ডেভেলপ হয়, হলেও যাতে এটা কন্ট্রোল থাকে, আমার মনে হয় সবাইকে সেদিকে ভাবা উচিত। এবং কন্ট্রোল সুগার বিপি কন্ট্রোল করা, যাদের ওভার ওয়েট তাদেরকে ওয়েট নর্মাল করা এবং নর্মাল একটা লাইফস্টাইল মেনটেন করা আমার মনে হয় আপনার ভেরি ইম্পর্টেন্ট। কারণ ঠিক আছে, এখানে দেখুন সেট আপ হয়েছে, সরকারের সহায়তা সুপার স্পেশালিটি হয়েছে, এখন এভরিথিং সব কিছু এখানে আছে। বাট একবার যদি রোগটা হয় এটা তো কিউর হচ্ছে না, তো এটা হোল লাইফ থেকে যাচ্ছে, আলটিমেট একটা ফ্যামিলি বার্ডেন হচ্ছে, একটা ইকোনমিক বার্ডেন হচ্ছে। তো আমার মনে হয় সবাইকে একটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সেইভাবে চলা উচিত। ওকে, আপনি কিছুক্ষণ আগে ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন, 18 জুলাই যে প্রথম ট্রান্সপ্লান্ট হয়েছে এবং রোগী ভালো আছে, আপনি বললেন যেটা ফ্রিতে হয়েছে। এখন পরবর্তী সময়ে ট্রান্সপ্লান্ট আপনারা করবেন, এটা কি পেশেন্টের উপর নির্ভর করে? কোনো পেশেন্ট এসে আপনাদের বলবে বা যাদের প্রয়োজন যে আমরা এখানেই করব, নাকি আপনারা ইচ্ছে করলে এখান থেকে বলবেন যে আমরা শুরু করছি ট্রান্সপ্লান্ট, যে কোনো কেউ আসতে পারে? না দেখুন, ট্রান্সপ্লান্ট যখন করে সবচেয়ে ইস্যুস হচ্ছে যে ডোনার কে কিডনিটা দিবে। তো এখানে বেসিক্যালি দু ধরনের কিডনি হয়, একটা হচ্ছে যারা ব্রেন ডেথ হয়ে গেছে তারা যখন কিডনি দান করে, আরেকটা হচ্ছে লিভ কিডনি ডোনেশন, যারা আত্মীয়টা যারা আছে তারা দান করে। তো আমাদের কাছে এই যে ব্রেন ডেথ যারা মারা যায় তারপর থেকে কিডনি ডোনেশনটা এখনও স্টার্ট হয়নি, কিন্তু যারা এর জন্য একটা কিডনি দিতে হবে, তার মা ভাই বোন যে কেউ। তো এই ক্ষেত্রে প্রথম যেটা ইস্যুস হচ্ছে সেটা হচ্ছে কে কিডনি দিবে। তো যেমন প্রথম ট্রান্সপ্লান্ট হওয়ার পর এখন এট প্রেজেন্ট আমাদের এখানে 10 জন লিখিয়েছে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য। হ্যাঁ, কিন্তু কিডনি যে দেওয়ার জন্য যে আসবে ওর জন্য আউট অফ 10 এখন মাত্র 2 জন আছে এট প্রেজেন্ট। বাকিরা ভাবছে ডোনার, ভাবছে আমি দিব, একজন বাচ্চা দিলে এরপরে আবার কোনো সাইড এফেক্ট, মানে ইটস লাইক দ্যাট, মানে সবাই রাজি থাকে বাট প্রসেসটা অনেকটা লজিস্টিক ইস্যুস থেকে যায়। কে আসবে, অনেকে প্রথমে ভাবে দিব, তারপর ভাবে যদি দিলে আবার কিছু হয়, দিতে চায় না। তো অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে 10 জন নাম লেগেছে, আউট অফ 2 জন অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে, আর একজনের প্রায় সবই ক্লিয়ার। তো ইস্যুস হচ্ছে যে যখন আমরা এটা মানে আমাদের এখানে একজন রেনাল ট্রান্সপ্লান্ট কাউন্সিলর আছে বেসিক্যালি, ও আমাদের হচ্ছে আপনার নার্সিং অফিসার হিমাদ্রি বাবু, ও ওখানে থাকে। যে কোনো পেশেন্ট যখন চায় যে সে আপনার ডায়ালিসিস এখানে করুক বা যেই হোক, সে যদি স্টেট আমাদের ডোমিসাইল হয় তাহলে সে ওখানে গিয়ে আমাদের নার্সিং যে আমাদের ট্রান্সপ্লান্ট কাউন্সিলর আছে তার সাথে আপনার যোগাযোগ করতে হবে। করলে সে কতগুলি প্রসেস আছে, বিকজ যখন আপনি কেউ কিডনি দান করে সেখানে লিগাল ইস্যুসটা খুব বেশি। তো লিগাল ইস্যুসগুলি ওই যে আছে হিমাদ্রিবাবু সেই দেখে, তারপরে থ্রু প্রসেসের মাধ্যমে পুরোটাই হয়ে যাবে। দ্য প্রসেস ইজ ভেরি সিম্পল বাট লিটল বিট ইটস লেন্দি, 1 থেকে 2 মাস সময় লাগবে, বাট যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে। ওকে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে ডক্টর পাল, যে যারা এই মুহূর্তে আছে, যারা জানে না তাদের কিডনিতে কোনো সমস্যা আছে কি না, অনেকেই তো অন্য কোনো কোমরবিডিটি নিয়ে যান, অন্য কোনো সমস্যা চেক আপের জন্য যান, তখন ধরা পড়ে কিডনির সমস্যা আছে। ইন জেনারেল মানুষ কী ধরনের সিমটমস দেখলে হয়তো একটু আইডিয়া করবে যে আমার কিডনির সমস্যা থাকলেও থাকতে পারে, একটু চেক আপ করে নেওয়া প্রয়োজন? আমি যেটা বলবো যে কারোর যদি ডায়াবেটিস থাকে, ওর ডায়াবেটিস ডায়াগনোস হওয়ার সাথে সাথেই ওর কিডনি এফেক্টেড হয়েছে কিনা এটা দেখতে লাগে। আমরা ইউজুয়ালি দুটো টেস্ট করি, পেচ্ছাপ ইউরিন আরই, ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, এবং ক্রিয়েটিনিন লেভেল। এই দুটো টেস্ট সবারই করা উচিত, এবং যার ডায়াবেটিস ডায়াগনোস হয়েছে তার ডায়াবেটিস ডায়াগনোস হওয়ার সাথে সাথেই করা উচিত। এবং যার হাইপার টেনশন আছে, যে 2 নম্বর কারণ বললাম কিডনি এফেক্টেড হওয়ার কারণ হাইপার টেনশন, তো তারও করা উচিত। এবং এটা একটা মানে কিডনি রোগের খুবই একটা মানে কি বলবো, যে ওটা সাইলেন্ট কিলার বলা হয়, কারণ ওটা আর্লি স্টেজে কোনো সিমটম ওটাতে দেখা যায় না। পায়ে ফোলা হওয়া, খাওয়া রুচি কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া, এই সমস্ত সিমটমগুলি অনেকটা লেটে আসে। সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট কারণ কিডনি রোগগুলো লেট স্টেজে ডায়াগনোস হওয়ার। তো এই যে সিমটমগুলো বললাম, যে পায়ে ফোলা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, খাওয়ার রুচি কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া, ওই সমস্ত সিমটমগুলো রোগীতে আসে শ্বাসকষ্ট হওয়া অনেকটা লেট স্টেজে। সেই জন্য এগুলো সিমটমগুলো লেটে আসার জন্য কিডনি রোগটা আর্লি ডায়াগনোস হয় না। তো সেই ক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোস করতে হয়, এই সমস্যাগুলো যদি থাকে কোনো পেশেন্টের এসে যায়, অবভিয়াসলি ও তো কিডনি পরীক্ষা করবেই, ইউরিন আরই এবং ক্রিয়েটিনিন টেস্ট করবে।
কিন্তু অ্যাসিমটোমেটিক পেশেন্ট যার কোনো সিমটম নেই, সেই ক্ষেত্রেও আমি সবাইকে অ্যাডভাইস করি যে আপনার বয়স যদি 35-এর বেশি হয়, আপনার কোনো সমস্যা না থাকলেও প্রতি বছর অ্যাটলিস্ট 2বার করে 6 মাস অন্তর অন্তর ইউরিন আরি এবং ক্রিয়েটিনিনটা টেস্ট করে নেওয়া অ্যাজ এ রুটিন চেক আপ, যাতে আমরা যদি থাকে সেই জিনিসটা যদি বেরিয়ে আসে। আর ডায়াবেটিস থাকলে তো অবভিয়াসলি ব্লাড সুগার চেক করার সাথে সাথে ক্রিয়েটিন এবং ইউরিন আরি এবং ইউরিন এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, যে ইউরিনে প্রোটিনের পরিমাণটা কত আছে। ডায়াবেটিস থাকলে এটা অবভিয়াসলি প্রত্যেক 3 মাস থেকে 6 মাস অন্তর অন্তর অবভিয়াসলি একবার করতেই লাগবে। কোনো কোমরবিডিটি না থাকলেও আফটার 35 ইয়ার্স একবার রুটিন চেক আপের মধ্যে ক্রিয়েটিনিন এবং ইউরিন টেস্ট করে নেওয়া অবশ্যই দরকার। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন ডক্টর পাল যেটা বলছিলেন, রুটিন চেক আপ খুব প্রয়োজন আজকে। অন্য কোনো সমস্যার চেক আপ করতে গিয়ে আমার কোনো রোগ ধরা পড়বে এটা না করে একটা রেগুলার চেক আপ করিয়ে নেওয়া আমাদের নিশ্চয়ই উচিত। ডক্টর গোপ, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। মানুষ, যেটা আমি শুরুতেই বলছিলাম যে অনেকেই বাইরে চলে যান, রেফার করা হতো কিডনির সিকেডি হলে, এখন এখানে কেন আসবে মানুষ, বাইরে কেন যাবে না? আপনি যদিও সবটাই বলেছেন। দেখুন, যখন কোনো একটা পেশেন্টের সিকিডি ডায়াগনোসড হয়, মানে কিডনির সমস্যা, ওয়ান্স ইজ সিকিডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, ওটা কিন্তু পার্মানেন্ট কিউর নেই। সো এটা এখানে ও চিকিৎসা করাক আর বাইরে করাক এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। বাট দ্যার ইজ এ প্রোটোকল গাইডলাইন আছে যেগুলি আপনার অল ওভার ওয়ার্ল্ডে একই রকম ট্রিটমেন্ট ফেসিলিটি সব একই, এবং এখানে যেভাবে সিকিডির ট্রিটমেন্ট ফেসিলিটি হয়েছে এবং বাইরে সব জায়গাতে প্রায় ইকুইভ্যালেন্ট। এখন সমস্যা হচ্ছে আমাদের যে ক্ষেত্রে যে সিকিডি একবার যদি হয়ে যায়, সেটা ট্রিটমেন্ট করলেও কিন্তু সেটা কিউর হচ্ছে না। বাট আমাদের ট্রিটমেন্টগুলি সেইভাবে দিশাতে যেতে হবে যাতে সিকিডি হলেও যাতে প্রোগ্রেশন অফ সিকিডি, মানে সিকিডিতে যাতে ক্রিয়েটিনটা স্টেবিলাইজ থাকে, ও যাতে সহজে ডায়ালিসিস না লাগে, এবং ডায়ালিসিসটা যাতে হলেও যাতে ঠিকমতো করতে হয়। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় আমাদের এখানে, যেটা আমরা ফিল করি যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% পেশেন্ট ডায়ালিসিস করে থ্রু ক্যাথিটার, মানে গলার নল দিয়ে, যেটা খুবই ভুল জিনিস। আইডিয়ালি প্রত্যেকটি পেশেন্টের যখন ক্রিয়েটিন 4 বা 5 হয় তখন তাদেরকে একটা ফিস্চুলা করে নিতে হয়। ফিস্চুলা মানে হাতে একটা সিম্পল একটা ছোটো একটা মাইনর অপারেশন। এতে কী হয়, হাতের যে আপনার ভেইনগুলি আছে, শিরাগুলি আছে, এগুলো একটু ফুলে যায়। তো হঠাৎ করে একদিন কোনো একটা ইনফেকশন হলো বা কোনো একটা সমস্যা হলো, তাতে যাতে ডায়ালিসিস করতে গেলে যাতে আপনার গলায় যাতে নল না পড়াতে হয়। কারণ ডায়ালিসিস যদি বেসিক্যালি ডায়ালিসিস দুভাবে হয়, একটা হচ্ছে আপনার গলায় নল দিয়ে, একটা হচ্ছে ফিস্চুলা দিয়ে। কিন্তু গলায় নল দিয়ে ডায়ালিসিস করলে তার সাইড এফেক্ট প্রচণ্ড, এবং ওর লাইফের কোয়ালিটি অফ লাইফ অনেক কমে যায়। সো আমার মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে সিকিডির চিকিৎসা এখানে যা বাইরে তা, বাট ইম্পর্টেন্ট হচ্ছে সিকিডির ট্রিটমেন্ট যে প্রোটোকলটা আছে সেটা ফলো আপ করা, এবং সিকিডির স্টেজ অনুসারে যে ট্রিটমেন্টটা হয় সেটা যাতে পেশেন্ট নেয়। এরকম না যে সে বাইরে চিকিৎসা করলো, একবার গেলো আর গেল না, বা এখানেও গেল না, এবং যে প্রোটোকল যেমন ক্রিয়েটিন 4-5 হলে একটা ফিস্চুলা করে নেওয়া, যে ওষুধগুলি খেলে কিডনি প্রিভেনশন হয়, কিডনি ডিজিজটা প্রোগ্রেশনটা কমে, এগুলি না নেওয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে পেশেন্ট অনেক সময় ভুল বুঝে মানে কতগুলি অল্টারনেটিভ মেডিসিন যার সায়েন্টিফিক এভিডেন্স নেই সেইগুলো নেয়। এতে কী হয়, অনেক সময় ক্রিয়েটিন কমাচ্ছে, হঠাৎ করে বেড়ে গিয়ে পেশেন্ট ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো আমার মতে সিকিডির সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে সিকিডি ডেভেলপমেন্ট যাতে না হয় সেটা নজর রাখা, এবং ওভারঅল পেশেন্টকে সচেতন হওয়া। কারণ ওয়ান্স আমার বা কারোর যদি সিকিডি হয়, এটা কিন্তু আর কোনোদিন নর্মাল হচ্ছে না। এবার টার্গেট থাকবে যাতে সিকিডি যাতে আস্তে আস্তে বাড়ে। তো এই চিকিৎসা এখানে আছে, এবং ডায়ালিসিস চিকিৎসা আছে, ট্রান্সপ্লান্ট সবই আছে। বাট কথা হচ্ছে সিকিডি যারই হয়, ইটস রিয়েলি ব্যাড থিং। তো ওটা প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন, এখানে আমরা কথা বলছিলাম দুজন বিশিষ্ট নেফ্রোলজিস্টের সাথে যারা এই মুহূর্তে রয়েছেন ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজিতে, সুপার স্পেশালিটি ব্লক, এজিএমসি এবং জিবি হাসপাতালের, এবং কেন কিডনির সমস্যা হলে আমাদের এখন আর বাইরে যেতে হবে না কোনো পেশেন্টকে, বাইরে অর্থাৎ বহির্রাজ্যে ট্রিটমেন্টের জন্য যেতে হবে না বললেন, এবং কি কি ভাবে সমস্যা হতে পারে কিডনির, এবং কি হলে কখন আমাদের কি ধরনের চিকিৎসা করাতে হবে, এবং সেই সব কিছু চিকিৎসা ফ্যাসিলিটিসগুলো এই নেফ্রোলজি ডিপার্টমেন্টে কিন্তু রয়েছে, তেমনটাই বললেন চিকিৎসকরা। তো আশা করি যারা সমস্যায় ভুগছেন আপনারা যত শীঘ্রই সম্ভব এখানে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন, আর যাতে সমস্যাটা নাই হয়, কিডনির সমস্যাটা নাই হয়, তার জন্য সেভাবে আমাদের জীবনশৈলীকে মেনটেন করতে হবে, লাইফস্টাইল মেনটেন করতে হবে। জিবি হাসপাতালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের ওপিডিতে অনেক পেশেন্টরা কিন্তু অপেক্ষা করেন যারা এসছেন এখানে। এমনই একজন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনার নাম দিদি? অনুপমা মজুমদার। কোথা থেকে আসছেন? ধলেশ্বর রোড নাম্বার 3। কি সমস্যা হয়েছে আপনার? কিডনির প্রবলেম। কতদিন ধরে হচ্ছে? তো 2.5 বছর 3 বছর হয়েছে। এখানে এই যে হসপিটালে আপনি কি কি পরিষেবা নেন এখান থেকে? ইঞ্জেকশন এলে 2টা পাইছি, আজকে দিব কইছে মাসে 8টা ইঞ্জেকশন। তো 2 মাস কইছে 16টা ইঞ্জেকশন নিয়ে তারপর তাই রক্ত সব পরীক্ষা করব। আবার
আপনি কতদিন এখানে আসছেন চিকিৎসার জন্য? এখানে আমি 6 মাস ধরে আইতে আছি চিকিৎসার জন্য। আপনার সমস্যা কি হয়েছে? সমস্যা হলো আমার কিডনির সমস্যা। তো মানে কত 6 মাস আগে থেকে? 6 মাসের থেকে আমি ওই নতুন বাজারে আমার শরীর যখন দুর্বল হয়েছিল, খাইতে পারি না, তখন ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গিয়ে ওই নতুন বাজার হসপিটালে, গ্রামীণ হসপিটালে, ওইখানে যাই কইছে ডাক্তার কইছে পরীক্ষা করার লাগে। আমার সুগার আছে না, প্রায় 17-18 বছর ধরে সুগার। ডাক্তার কইতেছে পরীক্ষা করার লাগে, সুগার টেস্ট করার লাগে। সুগার যখন টেস্ট করি তখন আমার এখানে ধরা পড়ে যে কিডনিতে প্রবলেম হয়েছে। তো ডাক্তার আমাকে বললো আপনার এখানে মানে কালকের মধ্যে যান গা আগরতলাতে নেফ্রোলজি ডাক্তার দেখান। তখন আমি আগরতলাতে আইয়া জিবিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ডাক্তার পরামর্শ দেয় আমাকে ওই ডায়ালিসিস করার জন্য। আপনার তো কিডনিতে প্রবলেম হয়েছে। আবার এখানে ওই পরীক্ষা করাইছে আমার জিবিতে, এই ব্লাড টেস্ট করাইছে, তারপরে সোনোগ্রাফি করাইছে, তারপর কিডনি টেস্ট করাইছে, আর কিতে অনেক কিছু করাইছে। এখানে আপনি এখন তাহলে রেগুলার আসেন, মানে চিকিৎসা পরিষেবা? সপ্তাহে 2 দিন আমার ডায়ালিসিস হইতে আছে। এটা এখন চিকিৎসক কি বলছেন যে আপনার এই কতদিন এই ধরনের চিকিৎসা নিতে হবে সুস্থ থাকতে গেলে? এটা কয় যতদিন না কমে এতদিন তো নিতেই ডায়ালিসিস। ক্রিয়েটিন লেভেল না যতক্ষণ না। ক্রিয়েটিন লেভেল না কমে। ধন্যবাদ আপনাকে, সুস্থ থাকুন। দর্শক বন্ধুরা, এইভাবে আমরা দেখছিলাম যারা চিকিৎসা গ্রহণ করছেন এখানে এই সুপার স্পেশালিটি ব্লকে নেফ্রোলজি ডিপার্টমেন্টের, কিডনির নানান সমস্যা নিয়ে আসেন সবাই। কিডনিতে কারোর জল জমছে, কারোর পাথর হচ্ছে, কারোর ক্রিয়েটিনিন বেশি হয়ে গেছে, কারোর হয়তো প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, প্রস্রাবের সমস্যা হচ্ছে, মূত্রের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এমন নানান সমস্যা নিয়ে কিন্তু আমরা যা কথা বলছিলাম যে পেশেন্টরা এখানে আসেন এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তবে এখানে এই পরিষেবা কিন্তু জিবি হাসপাতালের এই নেফ্রোলজি ডিপার্টমেন্টের, সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টের আমরা যে পরিষেবা দেখছি তা কিন্তু এখন আধুনিক পরিষেবা এখানে রয়েছে। সেটা ওয়ার্ড বলুন বা ডায়ালিসিস ইউনিট বলুন বা ওপিডি বলুন, এখানে পরিষেবা অনেকটাই আধুনিক এবং বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যেভাবে আছে, বিভিন্ন ওয়ার্ডগুলো, বিভিন্ন বিল্ডিংগুলো, বিভিন্ন রুমগুলো কিন্তু খুব সুন্দর পয় পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও দেখব, তাই আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা আছি ডায়ালিসিস ইউনিটে। আপনারা জানেন অনেকেরই ডায়ালিসিস প্রয়োজন হয় যারা কিডনির পেশেন্ট, ক্রিয়েটিনিন লেভেল যাদের খুব বেশি বেড়ে যায়। তো এই ডায়ালিসিস ইউনিটে আমরা জানতে পারলাম যে একসঙ্গে 5 জন পেশেন্ট কিন্তু ডায়ালিসিস নিতে পারে। 2024 সালের 15ই জুলাই এই ইউনিটটি চালু হয়। এখানে 5 জন পেশেন্ট ডায়ালিসিস নিতে পারে এবং আমরা এটাও জানতে পারি যে মেডিসিন বিভাগে আরও প্রায় 20 জন একসঙ্গে ডায়ালিসিস নিতে পারে। আমরা চেষ্টা করব কথা বলার এখানে যারা আজ এই মুহূর্তে যারা ডায়ালিসিস নিচ্ছেন। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়ি কোথায়? কাশীপুর। কাশীপুর। আপনার এটা কত নম্বর ডায়ালিসিস? তো গোনা নাই, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, আপনি অনেক দিন নিচ্ছেন ডায়ালিসিস। আচ্ছা, কী করে সমস্যা শুরু হয়েছিল আপনার কিডনির? কিডনির সমস্যা কী করে শুরু হয়েছে এটা তো কইতে পারি না। যখন ডাক্তার দেখাইছি তখন কইছে আমার ক্রিয়েটিন টেস্ট করার জন্য। ক্রিয়েটিন টেস্ট করেছি, বলে ক্রিয়েটিন বাড়া, তখন ট্রিটমেন্ট নিয়েছি, আস্তে আস্তে এটা বাড়তেছে। বাড়ার পরে ডায়ালিসিস বাধ্যতামূলক ডায়ালিসিস নিতে হয়েছে। মানে আপনার এমনিতে টয়লেটের সমস্যা বা কোনো ব্যথা এরকম কিছু হয়নি? কোনো ধরনের সিমটমস? না, কিছু হয়নি। তো ডাক্তার দেখালেন কেন? ডাক্তার দেখেছি একদিন মাথা ঘুরাইছে, তখন ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইছি পরে অনেকগুলো টেস্ট করাইছে পরে টেস্টে কি মানে এই ধরনের কিছু হয়েছে না, তখন বলছে ক্রিয়েটিন।
এখানে যে ডায়ালিসিস নিচ্ছেন আপনি তো বললেন অনেক দিন ধরে নিচ্ছেন, তো এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না? অক্ষণ তো কোনো অসুবিধা নাই। মেডিসিন বিভাগে যে সময় আসলাম, মানে তখন তো তারা আসলো না, সঞ্জীবনী আসলো না, তখন একটু জলের সমস্যা, প্রচণ্ড জলের সমস্যা আসলো যখন সঞ্জীবনী ছিল না। এখন তো আমরা খুব ভালো ভালো আছি, পরিষেবা ভালোই পাইতেছি। ধন্যবাদ। শুনলেন আপনারা যে এখন এই স্পেশাল যে ডায়ালিসিস ইউনিটটি হয়েছে নেফ্রোলজি বিভাগে সুপার স্পেশালিটি ব্লকে, এই ইউনিট হওয়ার পর যারা পেশেন্টরা ডায়ালিসিস নিচ্ছেন ওনারা এখান থেকে ডায়ালিসিস নিয়ে ওনারা খুশি, কারণ পরিষেবা এখানে ভালো। আমরা দেখি অন্য পেশেন্টরা যারা আছেন এখানে ডায়ালিসিস নিচ্ছেন সবার সঙ্গে একটু কথা বলতে পারি কিনা। দাদা, আপনি কোথা থেকে আসছেন? মরিয়মনগর। কতগুলো ডায়ালিসিস নিয়েছেন? আমি 3 বছর ধরে ডায়ালিসিস নিচ্ছি। আচ্ছা, তার মানে তো আগে তো আপনি মেডিসিন বিভাগেই নিতেন? হ্যাঁ, ওই ব্লকে নিয়েছিলাম। আপনি কি করে জানলেন যে আপনার কিডনিতে সমস্যা হচ্ছে বা কিছু? আমার 2008-এ নর্মাল চেক আপে গিয়ে তখন ধরা পড়ছে যে ক্রিয়েটিনিন বাড়ছে। তো গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 2021 থেকে ডায়ালিসিস শুরু হয়েছে আর কি। তো এখানে ডায়ালিসিস নেওয়ার পর কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিছু? না, মোটামুটি নর্মাল লাইফ লিড করা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মোটামুটি নর্মাল লাইফ লিড করা যাচ্ছে এখানে ডায়ালিসিস নেওয়ার পর, এটাই আমরা জানতে পারলাম। এই নেফ্রোলজির এই যে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে নেফ্রোলজি ব্লকের বা নেফ্রোলজি ইউনিটের এই ডায়ালিসিস ইউনিটে যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে এখানে পরিষেবা এখন দিন দিন আরও উন্নত হচ্ছে। যারা ডায়ালিসিস নেওয়ার জন্য এতদিন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো, সেটা না করে এই মুহূর্তে কিন্তু এই জিবি হাসপাতালে, এই জিএমসি এনজিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ইউনিটের ডায়ালিসিস ইউনিট থেকেই ডায়ালিসিস নিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এজিএমসি এবং জিবি হসপিটালের ডেপুটি এমএস কনক চৌধুরী, ডক্টর কনক চৌধুরী। স্যার, আমরা নেফ্রোলজি ডিপার্টমেন্টটা ঘুরে দেখলাম, সব কিছুই অনেকটাই বোঝার চেষ্টা করলাম যে কেন পেশেন্টরা বাইরে যাবে না, এখানে ট্রিটমেন্ট নেবে। কিন্তু আপনার কি মনে হয় এভাবে কিডনি পেশেন্টের যে রাইজ হচ্ছে, কিডনি পেশেন্টের নাম্বারে রাইজ হচ্ছে, দিন দিন বাড়ছে কেন স্যার? প্রথমত মূলত আপনারা আজকে এখানে এসেছেন এই জন্য অনেক ধন্যবাদ, দূরদর্শনের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আর হ্যাঁ, আমরা এখানে সুপার স্পেশালিটি ব্লকের মধ্যে আজ দাঁড়িয়ে আছি এবং এখানে আমাদের সঙ্গে 2জন সুপার স্পেশালিস্ট আছেন, সেই সঙ্গে একটা টিম আছেন, ডেডিকেটেড টিম, যারা রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন করেছেন এবং আরও একটা প্রতিস্থাপনের জন্য আমরা অলরেডি পারমিশন পেয়ে গেছি। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা খুশি যে হ্যাঁ, আমরা পরিষেবা দিতে পারছি। 2 জায়গায় কিডনির ডায়ালিসিস হচ্ছে কিডনির জন্য। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন ইজ এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন? কারণ আমরা কত কিডনি পাল্টাবো? আমরা যদি গোড়াতে না যাই যে আমাদের কেন কিডনি নষ্ট হয়, সুগার যখন কন্ট্রোল থাকে না, ডায়াবেটিস যখন কন্ট্রোলে থাকে না, যখন রক্তে উচ্চ রক্তচাপ থাকে, তার জন্য আমরা যখন ওষুধ খেতে গড়িমসি করি, দিনের পর দিন আমরা ওষুধ খাই না। হ্যাঁ, অনেকে বলে মাথা ঘুরলে ওষুধ খাবো, অনেকে বলে 6 মাস আগে ডাক্তার দেখিয়েছিলাম, অনেকে বলে যে ওষুধের দাম বেশি। হ্যাঁ, বিভিন্ন বাহানা তৈরি করা হয়, কিন্তু ওষুধ খাওয়া হয় না, বাকি সব কিছুই খাওয়া হয়। আবার অনেকে ভুলে যান, তাকে পারিবারিকভাবেও মনে করানো হয় না। বিভিন্ন অসুবিধা মানুষের আছে, নেই যে তা না, কিন্তু খুব অল্প বয়সে আমাদের কিডনি হারাচ্ছে এমন লোকের সংখ্যা প্রচুর। সেই সঙ্গে আমরা যে উচ্চ রক্তচাপ বললাম বা ডায়াবেটিস বললাম, এরা খুবই মানে গুরুত্বপূর্ণ কারণ। যদি আমরা এই দুটোকে ঠিকমতো সামলাতে পারি তাহলে আমরা অনেকটাই সামলে নেব। এবং কিছু কিছু ক্ষেত্রে আনফর্চুনেটলি কিছু রোগ থাকে যেগুলো জন্মগতভাবে হয়, বা কিডনি ঠিক জায়গায় থাকে না, ঠিকভাবে থাকে না, বা বিভিন্ন ধরনের কিছু রোগ দেখা যায়, তার ভিতরগত রোগ যেটার উপরে আমাদের হাত নেই। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হলে ট্রান্সপ্লান্ট করতে হতে পারে, এবং এই জন্যই আমাদের সুপার স্পেশালিস্টরা আছেন, ইউরোলজিস্টরা আছেন। কিন্তু ইস্যুটা হচ্ছে কি যে আমাদের খাদ্যাভ্যাস দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। আমরা ব্যাপকভাবে জর্দা খাই, আমরা ব্যাপক পাবলিক প্লেসে স্মোকিং করি, নিজেরাও স্মোকিং করি। আমাদের মদ্যপানের দিক থেকে আমরা অনেক রাজ্যের চাইতে এগিয়ে যাচ্ছি। এবং একটা বড় ব্যাপার হচ্ছে যে খাদ্যাভ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে তেল দেয়া,
হ্যাঁ, তারপর প্রচুর ভাজাভুজি খাবার খাওয়া, ফাস্ট ফুড। এবং এটা এমন নয় যে আগে আমাদের মধ্যে একটা ট্রেন্ড ছিল, যেটা আপনি কথোপকথনের সময় আগে বলছিলেন, যে আমাদের ত্রিপুরী জনসংখ্যা আগে বলতো যে আমরা সিদ্ধ খাই, আমরা গোদক খাই, আমরা বয়েল ফুডস খাই, তো আমরা ভালো আছি। এটা এখন আর সত্যি নয়। আপনি যদি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন, আপনি যদি মেডিসিন ওপিডিতে আসেন, দেখবেন প্রচুর পরিমাণে ত্রিপুরী জনসংখ্যার মধ্যে লিপিডিমিয়া আছে, মানে যাদের কোলেস্টেরলের সংখ্যা প্রচুর এবং মারাত্মক কোলেস্টেরল যেগুলো বলি আমরা, এলডিএল বা টোটাল কোলেস্টেরল, এগুলো সব হাই, ট্রাইগ্লিসারাইড হাই। তাদের মধ্যে প্রচুর পরিমাণে সুগার পেশেন্ট আসছে, তাদের মধ্যে প্রচুর পরিমাণে হাইপার টেনশনের পেশেন্ট আসছে, এবং তারাও এখন প্রচুর স্ট্রেসে থাকে। আজকাল স্ট্রেসটাও বেড়ে গেছে মানুষের মধ্যে, কম্পিটিশান একটা মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে। আমরা আগে যেটা বলতাম, আমাদের 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 আপনার বাবা, আমার বাবা, ঠাকুরদা, তাদের বাবা, তারা হেলথ ইজ ওয়েলথ মানতো। আমরা হেলথ ইজ ওয়েলথ অ্যাকচুয়ালি মানি না, আমরা বলি, লেখি, আমরা ভাবি ওয়েলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ অলওয়েজ নিডেড। ইট ইজ অ্যাকচুয়ালি যখন দেখা যায় অসুস্থ হয় তখন ওয়েলথে কাজ হয় না, কারণ আপনার যে খুবই মূল্যবান যে দুটো কিডনি, আপনার যে একটা হার্ট, আপনার যে দুটো ফুসফুস, আপনার যে দুটো চোখ, এদের রিপ্লেসমেন্ট সম্ভব নয়। যখন রিপ্লেসমেন্ট করতে হয়, কেউ দান করে, তখন রিপ্লেসমেন্ট হয়। কবে আবার মেশিন তৈরি হবে এটা সম্পূর্ণ পরের ব্যাপার, কিন্তু সেই দিনের জন্য তো আপনি তাকিয়ে থাকতে পারেন না। তো ভগবানের বা ঈশ্বরের দেওয়া যে আমাদের কিডনি, যে মানে অসাধারণ একটা মেশিন, ভাবা যায় না এত ছোটোর মধ্যে সে গ্যালনের পর গ্যালন মানে শরীরের ফ্লুইড, রক্তকে সে শোষণ করছে, এটাকে মানে ছাঁকছে, ছাঁকুনির কাজ করছে, এবং আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের জন্য রাখছে, অপ্রয়োজনীয়গুলোকে বের করে দিচ্ছে। এই অসাধারণ জিনিসটার কথা আমরা একবারও ভাবি না। আমরা হার্টের কথা ভাবি না, যে সে কিভাবে রক্ত পাম্প করছে। সেই মায়ের পেটে থাকা অবস্থায় 5 সপ্তাহের মাথা থেকে আমাদের রক্ত পাম্প করতো, হার্ট শুরু করে, সেই পাম্পিং সে করে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু আমরা কিন্তু স্মোকিংয়ের সময় বা মানে নিজেদের মধ্যে কায়িক পরিশ্রম আমরা ভুলে যাচ্ছি, আমরা সিগারেট খাচ্ছি, আমরা মদ্যপান করছি, আমরা নিজেদের দিকে তাকাচ্ছি না সত্যিকারভাবে। এবং এই জিনিসগুলো যতক্ষণ না আমরা ঠিক করব, ততক্ষণ আমাদের সমরেশ পাল, তো মানস গোপ, ওরা আছে, তারপর ইউরোলজিস্টরা আছে, ওরা তো দিন রাত কাজ করলেও কিছু করতে পারবে না। কারণ আমাদের লোকদের বুঝতে হবে, অ্যাওয়্যার হতে হবে। ঠিক, অবশ্যই মানুষকে সচেতন হতে হবে, যেমনটা ডক্টর চৌধুরী বলছিলেন, সবাইকে সচেতন হতে হবে নিজের স্বাস্থ্য নিয়ে, এবং কিভাবে আমি আমার বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোকে আমরা সেফ রাখতে পারি, ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে আমার শরীরটা ভালো থাকবে। স্যার, একটা শেষ প্রশ্ন, হোয়াই নেফ্রোলজি ডিপার্টমেন্ট, why I will choose nephrology department of super specialty block at AGMC and GB hospital rather than other states nephrology department? আমাদের এখানকার এটা আমাদের নিজেদের ছেলেরা আছে এখানে, সেই সঙ্গে এখানে এটা আপনার নিজের হসপিটাল, এটা আমাদের রাজ্যের একটা গর্বের জায়গা, এবং নতুনভাবে তৈরি হচ্ছে একটা ইয়াং টিম এটার জন্য কাজ করছে। এবং আপনার কোথাও বাইরে যাওয়া তো অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার, এবং যেটা এখানে হয় সেটার জন্য আমি বাইরে কেন যাব? একই জিনিস যেটা এখানে হবে তার জন্য আমি বাইরে যাওয়ার প্রশ্ন উঠছে না। নিজের ভাষার লোক, নিজের জায়গার খাবার, এবং এর জন্য পরিশ্রম অনেক কম। আপনি যদি দেখেন, আপনারা তো দেখেছেন বিভিন্ন জায়গায় যে আজকে যে পেশেন্টদের সঙ্গে আপনারা কথা বললেন, তারা দে আর ফিলিং অ্যাট হোম। দিস ইজ হোম অ্যাওয়ে ফ্রম হোম। আপনার বাড়ি থেকে বেরিয়ে এসে আপনার নিজেরই আরেকটা বাড়ির একটা অংশের মধ্যে এসছেন, যেটা আপনি রাজ্যের বাইরে যে কোনো জায়গায় যান সেই কমফোর্টেবলনেস আপনি কখনো পাবেন না। এবং আরও আমাদের লোক বাড়বে, আমাদের ছেলেরা যারা বাইরে পড়তে গেছে এই একই বিষয়ে তারাও ফিরে আসছে, এরাও জয়েন করবে সামনের বছর, তারপরের বছর আমাদের আরও স্ট্রং টিম হবে। সেই ক্ষেত্রে আমরা আরও ভালো পরিষেবা তারা দিতে পারবে রাজ্যবাসীর জন্য। ওকে স্যার, এখানে তাহলে এই মুহূর্তে সিকেডির সব রকম চিকিৎসা হচ্ছে, যেহেতু রেনাল ট্রান্সপ্লান্টও হচ্ছে, মানে কিডনি ট্রান্সপ্লান্টও হচ্ছে, এবং কিডনির যে কোনো সমস্যার হচ্ছে। এছাড়া কি ওটিও হচ্ছে স্যার, মানে অপারেশন, অন্যান্য কিডনির যে সমস্যাগুলো থাকে সে এই ইউরোলজি বা যারা আছেন ইউরোলজিস্টরা, তো তাদের জন্য যে ওই মানে এই জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে জড়িত যে ব্যাপারটা, এটার উপরে তো তারা তাদের অপারেশন করেন। এবং সেই সঙ্গে আমাদের নেফ্রোলজিস্ট যারা আছেন তারা মূলত মেডিসিন রিলেটেড যে প্রবলেমগুলো আছে কিডনিকে ঘিরে, বৃক্ক প্রতিস্থাপন থেকে শুরু করে অন্যান্য যে অসুবিধাগুলোর কারণেই কিডনি খারাপ হয়ে যায়, তারপরে আমাদের তার রিপ্লেসমেন্ট করার প্রশ্ন আসে বা ডায়ালাইসিসের প্রশ্ন আসে, সেই ব্যাপারগুলো তারা দেখছেন। সুতরাং আমার মনে হয় আমরা সবাই মিলে কাজে এগিয়ে গেলে
এই ডিপার্টমেন্ট অদূর ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু করে দেখাবে। জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টের নেফ্রোলজি ওয়ার্ডে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডে বেশ কিছু সুসজ্জিত বেড রয়েছে, প্রায় 10টি বেড রয়েছে এই ওয়ার্ডে, যেখানে পেশেন্টসদের ইনডোর পরিষেবা দেওয়া হয়। আমাদের সঙ্গে এখানে একজন কর্মকর্তা রয়েছেন। দাদা, আপনার নাম? আমার নাম দীপ্তন সূত্রধর, নার্সিং অফিসার। আমি এখানে কর্মরত আছি। দীপ্তনবাবু, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্ট রয়েছেন। এটা ইনডোর পেশেন্ট এনারা? ইনডোর পেশেন্ট। এখানে কি কি পরিষেবা দেওয়া হয়? এখানে অ্যাকচুয়ালি পেশেন্টের যে প্রবলেম নিয়ে আসে, সিকিউরিটি বলুন বা অনেক আয়রন অ্যানিমিয়া নিয়ে আসে, তো ওদের যা যা সমস্যা নিয়ে আসে স্যার প্রেসক্রাইব করে দেন, অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস আমরা ফলো করে মেডিসিন স্টার্ট করে দিই। এখানে কি শুধু ডে কেয়ার ফ্যাসিলিটি দেওয়া হয় নাকি মানে পেশেন্টরা অ্যাডমিটও থাকে? অ্যাকচুয়ালি এখানে অ্যাডমিট ছিল, তো কয়েকদিন ওইখানে আমরা ওয়ার্ডটা শিফট হওয়ার জন্য এখন ইনডোরে যে অ্যাডমিশন পেশেন্টটা একটু বদ্ধ আছে, তো এটা আবার স্টার্ট হয়ে যাবে। আপাতত ডে কেয়ার চলছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলছিলাম যে বিভিন্ন যে বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতালে আমরা যেভাবে যে সুসজ্জিত বেড দেখি বা পরিষেবা দেখি, সেই পরিষেবাই কিন্তু সুপার স্পেশালিটি ব্লকের এই নেফ্রোলজি ওয়ার্ডে পাওয়া যাচ্ছে। এবং পেশেন্টরা যারা ডে কেয়ার ফ্যাসিলিটির জন্য আসেন বা যারা হয়তো অ্যাডমিট থাকেন, এই ওয়ার্ডে কিন্তু তাদেরকে পরিষেবা দেওয়া হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্ট আজ আমরা ঘুরে দেখলাম, এবং সব কিছু দেখার পর আমরা এটা জানতে পারলাম যে এখানে একজন ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর রয়েছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে এই সুপার স্পেশালিটি হসপিটালে একটি কিডনি ট্রান্সপ্লান্ট হয়, ত্রিপুরা রাজ্যের প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট হয়। তো এই ট্রান্সপ্লান্টের যিনি কোঅর্ডিনেট করেছেন এবং আগামী দিনেও যারা ট্রান্সপ্লান্ট করাবেন, যাদের হয়তো প্রয়োজন হবে ওনাকে, চলুন ওনার সঙ্গে একটু আমরা কথা বলি। হিমাদ্রিবাবু, এই যে ট্রান্সপ্লান্ট যারা করতে ইচ্ছুক বা যাদের প্রয়োজন আছে, তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? প্রথমে ধন্যবাদ দূরদর্শন ত্রিপুরাকে এই সুন্দর আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি দেখুন, ট্রান্সপ্লান্টের ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রথমত তো স্যারদের দেখাবে নেফ্রোলজি ডিপার্টমেন্টে। দেখানোর পর স্যাররা প্রথমে প্রাইমারি স্টেজে কিছু টেস্ট করে, টেস্টে যখন মোটামুটি ট্রান্সপ্লান্ট করার মতো হয়, ডোনেট করার মতো হয়, তখন স্যাররা আমার কাছে রেফার করে পেশেন্ট। রেফার করার পর আমি পেশেন্ট আসার পর আমি যে জিনিসগুলো মেনটেন করি, প্রথমে দুটা জিনিস আমার করতে লাগে। একটা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ডকুমেন্ট। এবার লিগ্যাল ডকুমেন্টের ভিতরে প্রায় 25 থেকে 30টা মতো ডকুমেন্ট আমার মেনটেন করতে হয়। মেনলি দেখা হয় যাতে কোনো ধরনের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যাতে ওদের ভিতরে না হয়, ভলেন্টারি যাতে ডোনেশন হয় ট্রান্সপ্লান্টটা। এই জন্য আমরা সবচেয়ে বেশি প্রেফার করি ফ্যামিলির ভিতরে কেউ যদি ডোনেট করে এরকম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ডকুমেন্ট। এবার ক্লিনিক্যাল ডকুমেন্টের ভিতরে বিভিন্ন ধরনের টেস্ট হয়, একটার পরে যখন একটা পাস হয়ে যায় তখন সেকেন্ড আরেকটা টেস্ট হয়। এভাবে টেস্ট করতে করতে প্রায় অনেকগুলো টেস্ট করার পরে গিয়ে ট্রান্সপ্লান্টের ডেট ফিক্সড হয়, ট্রান্সপ্লান্ট হয়। এবার ওই জায়গাতে যাওয়ার এটা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ একটা রিচার্জ করতে। এবার প্রতিটা স্টেপে পেশেন্ট আমার কাছে আসে, তা অনেক সময় কাউন্সিলিং করতে হয় পেশেন্টকে ট্রান্সপ্লান্টের ব্যাপারে। পাশাপাশি আমাদের এই টিমের ভিতরে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, আমার যখন প্রয়োজন হয় আমি ওনার কাছে রেফার করি, দিদি দেখেন। এভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা ট্রান্সপ্লান্টের কাজটা মনে করি। বাবু, যেটা এই মুহূর্তে আমার এবং হয়তো আমাদের দর্শক বন্ধুরা জানার আছে যে আমরা তো প্রায় সময় শুনি যে কিডনির যখন প্রয়োজন হয় কোনো একজন ডোনার পেতে হবে, ডোনার পেলে যিনি কিডনি দান করবে এবং যিনি গ্রহণ করবে। এখন আপনি বললেন যে এখানে যেন কোনো মনিটারি ট্রানজ্যাকশন না হয়, টাকার লেনদেন যেন না হয়, সেই দিকটা আপনারা দেখেন, লিগ্যাল পার্টটাতে আপনারা সেই জিনিসগুলো দেখেন। এখন লিগ্যাল যে আপনি বললেন 20-25টা ডকুমেন্টের প্রয়োজন হয়, কার কার এখানে লাগে মতামত লাগে এই লিগ্যাল ডকুমেন্টসের মধ্যে?
প্রথমত কিছু ভাইটাল ডকুমেন্ট যেগুলো সবার কাছে থাকে, আধার কার্ড, ভোটার আই কার্ড, রেশন কার্ড, হ্যাঁ এগুলো তো দেবে। এর সাথে সাথে যেটা লাগে পিআরটিসি লাগবে অথবা পিআরসি, দুটার ভিতরে একটা, ডোমিসাইল সার্টিফিকেট। এগুলো হওয়ার পর এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা ফাইল প্রসিডিওর করে আমরা পাঠাই। পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টটা আসে একটা, যেটা আমরা এসপি স্যারের কাছে পাঠাই। এসপি স্যার যে আইও আছে ওনাকে মারফত মানে ওরা ইনভেস্টিগেট করে তারপর আমাদের কাছে পাঠায়। সেকেন্ড এসডিএম স্যারের। থার্ড হচ্ছে গিয়ে ল্যান্ড রেজিস্ট্রি অফিসে আমরা পাঠাই, যে মানে ওদের যে মানে প্রপার্টি মানে কীরকম আছে বা কী আছে ওটার একটা সার্টিফিকেট। তারপরে ইলেকটোরাল রোল, তারপরে কিছু এফিডেভিট বানাতে হয়, ডোনার এবং রিসিপেন্ট বুথ, এগুলা পারমিশন পেলে পরে তারপরে কিছু এটা কী বলে নোটোর যে কিছু গাইডলাইন আছে ট্রান্সপ্লান্টের জন্য, সেটাতে 4-5 ধরনের ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর সব ডকুমেন্ট কালেক্ট করার পর আমরা অথরাইজেশন কমিটিতে পাঠাই। আমাদের ত্রিপুরাতে একটা স্টেট অথরাইজেশন কমিটি আছে ট্রান্সপ্লান্টের জন্য। তো অথরাইজেশন কমিটিতে আমরা পুরো ফাইল পুট আপ করে পাঠাই। অথরাইজেশন কমিটির থেকে পারমিশন পেলে পরে এরপরে আমাদের স্যাররা বসে ডেট ফিক্সড করে এরপরে ট্রান্সপ্লান্ট। থ্যাংক ইউ হিমাদ্রি বাবু। দর্শক বন্ধুরা, এই যে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা কিছুদিন আগেই শুনেছি ত্রিপুরা রাজ্যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, সেখানে অবশ্যই যিনি গ্রহণ করেছেন উনি সন্তান এবং যিনি ডোনার ওনার সন্তান ছিলেন। কিন্তু আগামী দিনে এই হসপিটালে এই ডিপার্টমেন্টে কিডনি ট্রান্সপ্লান্ট হবে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে লিগ্যাল কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং অবশ্যই ক্লিনিক্যাল ডকুমেন্টসেরও প্রয়োজন হয়, যেমনটা হিমাদ্রিবাবু বলছিলেন। তো তার জন্যে যারা আগামী দিনে এখানে এই হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য তৈরি হচ্ছেন বা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এই ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হতে পারে। ত্রিপুরার স্বাস্থ্যের ইতিহাসে যখনই কিডনি ট্রান্সপ্লান্টের কথা উঠে আসবে তখনই প্রথম নাম যে নামটি উচ্চারিত হবে সেটি শুভম সূত্রধর। শুভম সূত্রধরের কিডনি ট্রান্সপ্লান্ট হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টে। কিছুদিন আগেই সেই ট্রান্সপ্লান্ট হয় এবং শুভমদের বাড়ি এই মুহূর্তে আমরা রয়েছি। শুভমের বাবা রামপদ সূত্রধর এবং শুভমের মা মুন্না সাহা সূত্রধর আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই জানবো, শুভম কেমন আছো তুমি? এখন তো আমি ভালোই আছি, যা আপনাদের আশীর্বাদে, সবের আশীর্বাদে এখন ভালোই আছি কি। তো এখন আগে থেকে তো অনেক মানে শরীরের দিক দিয়ে অনেকই ঠিক আছে এখন। তো মানে আগে থেকে খুব কম মানে একদম পুরো মানে মোটামুটি ভালোই আছে এখন, কোনো সেইভাবে হয় না, সমস্যা হয় না। ওকে, শুভম ভালো আছে, শুভম ভালো থাকবে এটাই আমরা আশা করছি। রামপদবাবু, একটু জানবো ছোট্ট করে যে শুভমের এই অসুস্থতা, কিডনি সংক্রান্ত এই সমস্যাটা কবে থেকে এবং আপনারা জিবি হাসপাতালে কবে থেকে চিকিৎসা করাচ্ছিলেন? আমি অ্যাকচুয়ালি তার যখন অসুস্থতার ভাব, তার খাওয়া দাওয়া একটু কম করতো, কলেজে যেতে হয়, টিচার বাড়ি যেতে হয়, তো খাওয়া দাওয়ার কথা বললে না এখন ক্ষুধা নেই, পরে এসে করবো। তারপরে একদিনে হঠাৎ আমার তার ডাউট হয়েছে যে একটা না একটা কিছু হয়েছে, তার জন্য হ্যাঁ খেতে চায় না। তারপর আমি তখন তৎকালীন একটা মেডিসিন ডাক্তার দেখিয়েছে, তখন তাকে দেখিয়ে দেখলো যে প্রেশারটা 220-এর উপর আছে। তখন ডাক্তারবাবু ও কিছু ওষুধ না দিয়ে গেছে টেস্টিং করার লেগে। তারপর টেস্টিং করে এসে পরে দেখা গেছে ক্রিয়েটিন 22-এর উপরে আছে। জীবিতে যাওয়ার পর তারা ইমার্জেন্সি চেক টেক করে বাবা এই অবস্থা, তখন প্রেশারে ইঞ্জেকশন দিয়ে সে অ্যাডমিট করে দিল। অ্যাডমিট করার পরের দিন সকালে তার ব্লাড নিয়ে এসে ক্রিয়েটিন দেখলো যে এই অবস্থা। তখন কইছে না এর তো ডায়ালিসিস করতে হবে ইমার্জেন্সি। তখন তারা এরপরের দিনই ডায়ালিসিসের লাইন করেছে, লাইন করে এইবার ডায়ালিসিস চলছে। তখন অক্টোবর 19 তারিখ থেকে তার আরম্ভ হয়েছে এখানে ডায়ালিসিস রয়েছে। তারপরে হইতে তখন আমি দেখতেছি যে আর সহ্য করান যেতেছে না, কত ডায়ালিসিস করার মতো তারা নিয়ে কী করুন কি না। তখন আমি মনে মনে ভাবলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু আবেদন করব। তারপর আমার কয়েকজন সহযোগিতায় মিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদনপত্র দিয়েছিলাম ওদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তখন আমার সাক্ষাৎ করানোর সময় দিয়েছে। প্রথমবার যখন গিয়েছি তখন হচ্ছে কী হয়েছে, আমি কি স্যার এই স্যার আমার ছেলেটার একটু বাঁচান, এখন কই আছে? আমি বললাম জীবিত আছে, এখন অ্যাডমিট, কিছু হবে না।
জীবিত চিকিৎসা চলছে, চলুক, পরে দেখা যাবে। তারপর কিছুদিন পরে আবার গেলাম, তখন কইছে, তখন আমাদের জিবির স্পেশালিস্টটা যে MS স্যার আসলো, MS স্যার তখন সে MS স্যার এনে আসলো, তখন কইছে যে MS স্যার কইছে যে দেখো এর জন্য একটা কী করা যায়। তখন MS স্যার কইছে যে আমরা তো একটা ফাইল তৈরি করেছি এই কিডনি ট্রান্সফারের জন্য, এখানে আমরা ফাইলের শুধু একটা সই করলে শুরু করা যায়। তখন স্যারের সঙ্গে সঙ্গেই ফাইলে সই করে দিল। তখন বললো চিন্তা করো না, MS এর সঙ্গে যোগাযোগ রাখো, এটা এখানেই হইবে। এভাবেই তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারটা আপনারা তখন বুঝতে পারেন এবং তখনই আপনারা ডিসিশন নিয়েছেন। ওকে, মুন্না দেবী, এই যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারটা যখন মাথায় আসে, আপনি ডোনেট করবেন বা আপনি কিডনি দেবেন, তখন কি প্রথমেই ভেবেছিলেন? এটা কি করে ভাবলেন? এটা কি করে ভাবলাম, মনে মনে ভাবছি যে এটা কি হলো, আর সব চিকার মনে মনে ভাবছি যে স্যারে যিনি কথাটা কইছে এটাই আমার বড় উপকার করছে ভগবানের মতন। আমরা তো আর কিছু করার নাই, আর আমি মা হইয়া আমার তো ছেলে লাগে আমার ভবিষ্যতে চিন্তা করতেই হইব। তো চিন্তা করছি যাক ঠাকুরে যদি করাক এবারকা আমার ছেলেরা আমি দিব। আর স্যার, মুখ্যমন্ত্রী স্যারও আমরা খুব করছে তাইনেরও জীবনে। আমি ওই ঠাকুরের কাছে যেমন তাই যেমন উন্নতি করতেছে, যেমন আরও উন্নতি করতে পারি। একদম। আপনি কেমন আছেন এখন? আমি স্যার ভালোই আছি। কোনো ধরনের অসুবিধা কিছু? না, এমনি কোনো অসুবিধা নেই। আচ্ছা, রেগুলার তো আপনাদের চেক আপে থাকতে হচ্ছে এখন? হ্যাঁ স্যার। সেখান থেকে যা মানে ট্রান্সপ্লান্টের পরে যেসব পরিষেবার পাওয়ার কথা, সব পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাইতেছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন শুভম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং শুভমকে কিডনি দান করেছে এই শুভমের মা মুন্না সাহা সূত্রধর, এবং শুভমের বাবাও রয়েছে। ওনার মুখেও শুনলেন আপনারা কীভাবে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এবং সেই কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে যত রকমের সুযোগ সুবিধা আছে সবগুলোই প্রদান করা হয়েছে এই পরিবারকে। এবং তারপর এখন মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে। যেমনটা আমরা ওনাদের মুখে শুনছিলাম, ওনারা কৃতজ্ঞতা স্বীকার করছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের, এবং আগামী দিনেও এই পরিষেবা হয়তো আরও অনেকেই পাবে এমনটাই আশা রাখছেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে নেফ্রোলজি ডিপার্টমেন্ট আজ আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম, এবং ঘুরে দেখার পর আমরা এতটুকু বুঝলাম যে কিডনির যে কোনো সমস্যার জন্যে এখন আর কাউকে বাইরে যেতে হবে না, বহির্রাজ্যে চিকিৎসার জন্য যেতে হবে না। সব ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা কিন্তু এই ডিপার্টমেন্টে এখানেই রয়েছে, এই সুপার স্পেশালিটি ব্লকেই রয়েছে। কিডনির যে কোনো ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে ডায়ালিসিস, এমনকি কিডনি ট্রান্সপ্লান্টও হচ্ছে এই সুপার স্পেশালিটি ব্লকে। আগামী দিনে রাজ্যের চিকিৎসা পরিষেবা যে আরও উন্নত হতে চলেছে তা অবশ্যই এই সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি ডিপার্টমেন্টকে দেখলেই বোঝা যায়। তাই আমরা সব দিকে নজর রাখছি এবং আপনাদের এই সুপার স্পেশালিটি ব্লকের আরও কি ধরনের চিকিৎসা হয় এখানে এবং কিভাবে হয় আগামী দিনে সেসবও তুলে ধরব। কিন্তু কিডনি সমস্যা থেকে বাঁচতে গেলে, কিডনিকে ভালো রাখতে গেলে আমাদের জীবনশৈলী পরিবর্তন থেকে শুরু করে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, এমনটাই বলছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই অবশ্যই সেদিকে নজর রাখবেন সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।